সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র। তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায়। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন। প্রায় 18 মাস কার অন্তরীণের পর 2008 সালের সেপ্টেম্বরে 1/11 সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ 17 বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার 3 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনের এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে 12 কোটি 76 লক্ষ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12 কোটি 76 লোকের চেক করবে। চেক করে 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 আমি টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। যেহেতু হাতে সময় একদিন, তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে ইসিকে। যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান, ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। বেলা 11:30 নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দোয়া ও মোনাজাতে স্মরণ করেন রাজুদ্দীপ্ত এক তরুণকে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার। এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের। 2 হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ। নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে
বেশি সাফল্য লাভ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তার গাড়িতে ফুল ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল। সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে। হাদির কবর জিয়ারতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, সকল ইউনিটের নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে। বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো, কারণ সাধারণ জনগণের যে চাপ, সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। দেখার জন্য আমরা আসছি আর কি, আমার নাতিরে নিয়ে আসছি। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এরকম একটা মানুষ কি আমাদের দরকার। এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপির। তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের রাজনীতির মূলেই রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। শ্রদ্ধা জানালেন ওসমান হাদির কবরেও, যে দুজনই জাতীয়তাবাদের অনন্য প্রতীক। ওসমান হাদি কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী, আর 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়াই এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে এনআইটি কার্যক্রম শেষ করে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর তিনি বনানী কবরস্থানে যান। এ সময় ভাইয়ের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। অশ্রুসিক্ত চোখে কোকোর কবর ছুঁয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে যান বনানী সামরিক কবরস্থানে। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। কিছু সময় সেখানে থাকেন। পরে সামরিক কবরস্থানে সমাহিত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত এবং দোয়া করেন তারেক রহমান। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানবো এই বিষয়ে সহকর্মী তাজনুর ইসলাম এখন যুক্ত হচ্ছেন। তাজনুর, তারেক রহমানের আজকে আর কি কর্মসূচি রয়েছে? তিনি এভারকেয়ার হাসপাতালে কি আজকে যাবেন? ওই প্রশ্নের উত্তরটি আমরাও এখনো জানি না, কারণ দিনের যেই পরিকল্পনাগুলো ছিল সেগুলো তো দফায় দফায় পরিবর্তন করা হয়েছে বিভিন্ন কারণে, এবং সেই কারণগুলো সারাদিন ভরেই আমরা বলছিলাম। এখন তিনি ধানমন্ডিতে আছেন শ্বশুর বাড়িতে। সাধারণত এরকম একটা জায়গাতে তিনি এসেছেন বহুকাল পরে, প্রায় 1.5 যুগ পরে। সেখানে আসার পরে স্বাভাবিকভাবে তিনি খানিকটা আসলে ব্যক্তিগতভাবেই তার যেই সেই সময় তিনি অতিবাহিত করবেন স্বজনদের সঙ্গে, এবং তিনি আসলে ভেতরে কতক্ষণ থাকবেন সেই বিষয়ে কারোরই সেই অর্থে স্পষ্ট রকমের ধারণা নেই। যদিও দায়িত্ব পালন করছেন যেই সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তাদের কয়েকজনের সাথে কথা হচ্ছিল। তাদের কাছে খানিকটা রকম এরকম নির্দেশনা রয়েছে যে তিনি তো পৌঁছেছেন এখন থেকে প্রায় ঘণ্টাখানেক হলো, হয়তো তিনি আরও ঘণ্টাখানেক এখানে থাকবেন, এমনটি এক ধরনের নির্দেশনা রয়েছে। সুতরাং এই আরও 1 ঘণ্টা পর তিনি এখান থেকে বেরিয়ে আসলে কোথায় যাবেন, হাসপাতালে যাওয়ার যে কর্মসূচি ছিল সেখানে তিনি যাবেন কিনা তার মাকে দেখতে, সেই ব্যাপারে এখনও বেশ রকমের ধোঁয়াশা রয়েছে। তবে আমরা ধারণা করছি যেহেতু দিনের আরও অনেক অংশ বাকি রয়েছে, বিশেষ করে গতকাল রাতেও তিনি গভীর রাত পর্যন্ত এই কর্মসূচির মধ্যেই ছিলেন, সুতরাং আজকে হয়তো ধারণা করা যায় যে অনেক রাত পর্যন্ত তিনি বাইরে হয়তো থাকতে পারেন। সেই অর্থে তিনি যদি হাসপাতালে যান সেক্ষেত্রে আমরা পরবর্তী সময়ে সেই তথ্যটুকু আপডেট করতে পারবো। তবে ধানমন্ডি এলাকায় আসার পর থেকেই ধানমন্ডি এলাকার যেসব নেতাকর্মী রয়েছেন, বিএনপির নেতাকর্মী, তারা তারেক রহমানকে স্বাগত জানাতে এই মাহবুব ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিশেষ করে এই যে এলাকা, সেই এলাকার যিনি সামনে নির্বাচনে যিনি প্রার্থিতা করবেন তাকেও আমরা দেখেছি যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তিনি এই বাড়ির সামনে রয়েছেন। তবে সবশেষ ব্যাপার হচ্ছে এটি যে তিনি কতক্ষণ পরে বের হবেন সেই ব্যাপারে স্পষ্ট রকমের তথ্য আমরাও এখনো জানতে পারিনি। তবে জানা মাত্রই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট করতে পারবো। শাওন। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন।
তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তাতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন, ঘোড়াশালী ইউনিয়ন, ফুরসন্দি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা। যুগপৎ আন্দোলনে থাকা শরীরদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ 4 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং। সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ 4 আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান। যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনও আক্রান্ত হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয়। আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক, রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোশাহেদি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয়, তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। 24-এর ভোট ছাড়ের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না। সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়, কিসের জন্য সেই
প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে এটা যৌক্তিক, কোন ক্ষেত্রে অযৌক্তিক। সম্মেলনে বিজেসি ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এতদিন কথা বলতে পারিনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। আমরা এখন কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই। আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, তার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এখন তো জানি আমরা যে আইনটা হচ্ছে না, তো এই বাস্তবতার মধ্যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব, আমাদের সাংবাদিকতার সুরক্ষা পাবে, দৃষ্টান্ত তো আমরা দেখলাম। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করায় কয়েকটি গণমাধ্যমের প্রশংসা করেন উপদেষ্টা। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই, এই প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, এই 3টা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই, তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24-এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। 2 বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দুমাত্র সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার কোনো দলের পক্ষে নয়, ভোলায় এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছরে সুষ্ঠু ভোট না হওয়া সহ বিভিন্ন কারণে আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে। 30 বছরের নিচের যুবকরা সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। জানান, প্রতিটি মানুষের ভোট নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই সরকার কিন্তু কোন দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের। আপনারা জানেন সেটা সর্বশেষ নির্বাচন 2008-এ, এরপরে আসলে আর কোনো নির্বাচন হয়নি। বিপুল জনগণের বয়স 30-এর নিচে বা 30-এর আশেপাশে, তারা সত্যিকার অর্থে কোনো নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। রাতে ঘোষণা হয়, যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। সকালে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের উদ্যোগকে স্বাগত জানিয়ে 2 ঘন্টার জন্য রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। পরে আবারও শাহবাগ মোড় আংশিক অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের পর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই বোন সহ প্রাণ গেছে 3 জনের। সকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে অসুস্থ বাবর আলীকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসছিলেন তার ছেলে মিজানুর রহমান, মেয়ে বিউটি বেগম এবং স্বজন নিশান। পথে ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। ঘটনাস্থলে প্রাণ হারান মিজান, বিউটি সহ 3 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে পুলিশ। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চা দোকানি ইব্রাহিম হোসেন নিহত হন। আহত হয়েছেন 3 জন। গতরাতে উপজেলার শিশুতলা বাজারে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে ঘন কুয়াশায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দিলে আহত হন 6 যাত্রী। দুর্ঘটনার পর বাসের ভেতর আটকে পড়া অর্ধশত যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। টাঙ্গাইলের ঘাটাইলের গুনগ্রাম এলাকায় দুটি বাসের সংঘর্ষে অন্তত 18 জন আহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটে 2, রংপুরের কাউনিয়ায় সড়কে প্রাণ গেছে 1 জনের। আগুনে পড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক। কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা নাবিক ক্রু সহ 16 জন ছিলেন। এদের মধ্যে একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। চলছিল সেন্ট মার্টিন যাওয়ার প্রস্তুতি। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় হঠাৎই দ্য আটলান্টিকে জ্বলে ওঠে আগুন। জাহাজে থাকা নাবিক ক্রুদের মধ্যে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। নিরাপদে সরানো হয় তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টা 20 নাগাদ ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে তারা আগুন দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এ সময় নূর কামাল নামের একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে থাকা নাবিক সহ অন্য 15 জনকে স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। আমরা যখন দেখছি একটা লঞ্চ একটা এরকম একটা জাহাজ পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশঙ্কিত হয়েছি, আমরা ভয় পেয়েছি। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে, যার কারণে কোনোভাবে প্রাথমিকভাবে সম্ভব হয় নাই। ক্রুদেরকে নিয়ে আসছি। পরবর্তীতে কোস্টগার্ডের একটা টিম এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম যৌথভাবে ওদের মোটর দিয়ে, জেনারেটর মোটর দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। হঠাৎ দেখে তো ধোঁয়া হয়ে গেছে, তখন ওনার ভিতর যাওয়ার চেষ্টা করছে, প্রচুর ধোঁয়া হয়ে যাওয়া, ওনারা যেতে পারে নাই, যার কারণে ওখানে লোকটা মারা গেছে। আর আগুন পরবর্তীতে বেড়ে যায়। আমরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএফ ওনারা থাকবেন, থাকে এটা পর্যালোচনা করবে। জাহাজটিতে যেসব যাত্রীদের সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, তাদের বেশিরভাগকে অন্যান্য জাহাজের মাধ্যমে গন্তব্যে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 36 জুলাই এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের সংবর্ধনা স্থলে ক্ষতিগ্রস্ত গাছের চারার স্থানে নতুন চারা রোপণ করেছে বিএনপি। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এই চারা রোপণ করেন। এর আগে পূর্বাচলের দৃষ্টিনন্দন সড়কটির ময়লাও পরিষ্কার করে দেয় বিএনপির নেতাকর্মীরা। আমিনুল হক বলেন, ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত পরিবেশের ক্ষতিপূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় নার্সারি থেকে নিম সহ প্রায় 300টি ফলদ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা স্থলের ব্যানার ও ফেস্টুন অপসারণ করে এলাকাটি দ্রুত পরিচ্ছন্ন করার কার্যক্রম তদারকি করেন আমিনুল হক। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই 300 ফিটের রাস্তায় প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এই যে বাঁধ ভাঙা জোয়ার, এই বাঁধ ভাঙা জোয়ার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই। বাংলাদেশের মানুষই তাকে পরিপূর্ণভাবে নিরাপত্তা প্রদান করবে বলে আমরা বিশ্বাস করি। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র শীতে জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা ও কিশোরগঞ্জে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল সন্ধ্যা প্রকৃতি ঢাকা থাকছে ঘন কুয়াশায়। কোথাও কোথাও বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। তীব্র শীতে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।
ফরিদপুর জেলা স্কুল মাঠে জেমসের কনসার্ট পণ্ড হওয়া নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা। আয়োজকরা বলছেন, জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি সাংস্কৃতিক আয়োজনে ঢুকতে না দেয়ায় হামলা চালায় বহিরাগতরা। পণ্ড হয়ে যায় কনসার্ট। আর পুলিশ বলছে, এই ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। ফরিদপুর জেলা স্কুল প্রতিষ্ঠার ১৮৫তম বর্ষপূর্তির আনন্দ আয়োজনের শেষ সময়টা হয়ে ওঠে বিভীষিকাময়। বহিরাগতদের হামলায় পণ্ড হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে স্কুল মাঠে শুরু হয় ২ দিনব্যাপী জমকালো আয়োজন। এতে অংশ নেন প্রায় ৪৫০০ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০টায় গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের। প্রত্যক্ষদর্শীরা জানান, জেমসের কনসার্টের খবর শুনে দূর দূরান্ত থেকে ভিড় জমান অনেকে। তবে অনুষ্ঠান উন্মুক্ত না হওয়ায় তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে থেকে ইটপাটকেল ছুটতে থাকে বহিরাগতরা। এ সময় আহত হন ১৫-২০ জন। তাদের মধ্যে ৭ জনকে নেওয়া হয় হাসপাতালে। এই সব লোকজন আসছে কানাইপুর, সালতা, তারপর শহরের কিছু ট্রাক ভরে ভরে লোক আসছে। কারা মানে কি জন আসছে? এরা আসছে কনসার্ট দেখবে, জেমসের গান শোনার জন্য। আমরা বারে বারে বলে দিছি কনসার্ট উন্মুক্ত না। উশৃঙ্খল পোলাপন এটা ফার্স্টে এই আমাদের যে গেটে যে লাইটগুলা ওয়ালের লাইটগুলা ভাঙচুর করলো। এরপরে তারা ট্রাকে উঠে এই যে আলোক সজ্জার জারবাতিগুলো এগুলা ছিঁড়ে তারপরেই ইট মারা শুরু করে দিল। এক পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ধাওয়া দেয় বহিরাগতদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আয়োজকরা। আমরা বাইরে 3টা ডিসপ্লে সেট করেছিলাম যেন বাইরে যারা আসবেন তারা দেখে, তারা এসে বিক্ষিপ্তভাবে আমাদের মঞ্চ এবং আমাদের যারা জনসমাগম যারা ভিতরে বসা ছিল তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদেরকে জানালাম, কিন্তু আসলে আমরা কোনো ধরনের হেল্প পাইনি। পুলিশ সুপার জানান, জেমসের গান শুনতে জেলা স্কুলের বাইরে ভিড় জমান ১৫ থেকে ২০,০০০ মানুষ। বিশৃঙ্খলার ঘটনাকে ভিন্ন খাতে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। কিছু অপপ্রচার হচ্ছে, অল্প কিছু স্বার্থান্বেষী মহল, যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে ৫ জন মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে, জেমসকে রেস্কিউ করা হয়েছে। আসলে বিষয়টি এমন না, এখানে কোনো ধরনের নিহত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি। এটা টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। উত্তপ্ত পরিস্থিতির কারণে অনুষ্ঠান বন্ধ ঘোষণার পর ফরিদপুর সার্কিট হাউস থেকেই ফিরে যান জেমস। জাহিদ হাসান, যমুনা নিউজ। ৫৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ক্রিকেটের নিভৃতচারী কারিগর মাহবুব আলী জ্যাকি। ক্রিকেটের সঙ্গেই ছিল যার আজন্ম মিতালি। সেই মাঠেই থামল তার জীবনের ইনিংস। সিলেটে বিপিএল ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হন ঢাকা ক্যাপিটালসের এই সহকারী কোচ। হাসপাতালে নেয়ার পথেই নিভে যায় তার প্রাণপ্রদীপ। যুব বিশ্বকাপ জয়ী দলের এই পেস বোলিং কোচের বিদায়ে স্তব্ধ দেশের ক্রিকেট অঙ্গন। জীবন আর ক্রিকেট ছিল যার এক সূত্রে গাথা। শৈশব থেকে সবটাই কাটিয়েছেন ২২ গজের মায়ায়। সেই ক্রিকেটের মাঠে যে জীবনের শেষ নিঃশ্বাস ছাড়বেন তা কেই বা জানত। প্রিয় সবুজ গালিচাকে শেষ বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কোচ মাহবুব আলী জ্যাকি। দীর্ঘ সময় পর ফিরেছিলেন বিপিএল এর মঞ্চে। ঢাকা ক্যাপিটালসের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্বনামধন্য এই কোচ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সিলেটে শনিবার ছিল তার প্রথম মিশন। সেই মিশন শুরুর অল্প কিছু সময় আগেই থেমে গেল জ্যাকির জীবন। টসের পর মিনিট ১৫ যখন খেলা শুরুর বাকি, তখন হুট করেই মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার এই কোচ। তাৎক্ষণিকভাবে পিসিআর দেয়া হলেও আর ফেরা হয়নি জ্যাকির। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিসিবি সভাপতি, পরিচালক থেকে ক্রিকেটার যারা এই খবর পেয়েছেন অনেকেই ছুটে যান হাসপাতালে। শেষবার কোচকে দেখে দুঃখ ভারাক্রান্ত মনে ফেরেন মিরাজ, নাইম শেখরা। খেলোয়াড়ি জীবনে সাবেক এই পেসার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো শীর্ষ ক্লাবের হয়েও খেলেছেন তিনি। পরবর্তীতে ২০০৮ সালে হাই পারফরমেন্স কোচ হিসেবে বিসিবির সঙ্গে জ্যাকির যাত্রা শুরু। প্লেয়ার্স ডেভেলপমেন্ট আর কোচিং নিয়ে পার করেছেন ক্যারিয়ারের বাকিটা সময়। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পেস বোলিং কোচ হিসেবে সেবার দায়িত্ব ছিলেন জ্যাকি।
শরীফুল, তানজিম সাকিব কিংবা তাসকিনদের ক্যারিয়ারে যিনি ছিলেন বটবৃক্ষের মতো এক ছায়া, আজ সেই ছায়া কেবলই ছবি। বিপিএল এর আমেজ ছাপিয়ে এখন কেবলই হাহাকার। মাঠের মানুষটি মাঠেই রয়ে গেলেন, শুধু ফিরে আসা হলো না ড্রেসিং রুমে। তাসকিনদের ক্যারিয়ারে যিনি সঙ্গী ছিলেন ছায়া হয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে মাহবুব আলী জাকির সেই ছায়া হুট করেই যে মুছে গেল চিরতরে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বিপিএল এর খবর একদিকে বিষাদ তো অন্যদিকে আনন্দ। কোচের মৃত্যু শোকের দিনে রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ নাসিরের ঘূর্ণিতে মাত্র 132 রানে থামে শান্ত রাজশাহী। প্রথম বলেই স্বদেশি ইমাদ ওয়াসিমের শিকার সাহিবজাদা ফারহান। 15 বলে 20 করা আরেক ওপেনার তানজিদ তামিমকে সাজঘরে ফেরান নাসির হোসেন। একসময় স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে মাত্র 85 রান। নাজমুল শান্তর 28 বলে করেন 37 রান। শেষ দিকে নওয়াজের অপরাজিত 26 রানে ঢাকাকে 133 রানের লক্ষ্য দেয় রাজশাহী। জবাবে সাইবকে ফিরিয়ে ঢাকা শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব। এক প্রান্ত আগলে রেখে জয়ের ভিত গড়ে দেয়া মামুন থামেন 55 রানে। 98 রান যখন বোর্ডে, তখন 22 রানে নাসির ফেরেন সাহেবজাদা ফারহানকে ক্যাচ দিয়ে। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি 13 বলে 17, সাব্বির রহমানের 10 বলে 21 রানে 7 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্স, যেখানে টসে হেরে ব্যাট করছে নোয়াখালী। প্রতিষ্ঠার 15 বছর পর অনুষ্ঠিত হল বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস বুটেক্সের প্রথম সমাবর্তন। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও গবেষণার প্রসারে গুরুত্ব আরোপ করেন সমাবর্তন বক্তা ও অন্য অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ সহ আরও অনেকে। অনুষ্ঠানে 32তম ব্যাচ থেকে 44তম ব্যাচ পর্যন্ত মোট 4126 জন শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও MBA ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগ এবং 6টি অধিভুক্ত কলেজ থেকে ভালো ফলের জন্য 41 জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক। এদিকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউআইইউ ক্যাম্পাসে সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে 1736 জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং ভালো ফলাফলের জন্য 4 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিত্তিক শিক্ষায় রূপান্তরের তাগিদ দেন। ভালোবাসা মঞ্চ মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের সহযোগিতায় মহিলা ও শিশুদের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম বলে জানিয়েছেন আয়োজকরা। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সরাসরি রোগীদের সেবা দিয়েছেন। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। চাঁপাইনবাবগঞ্জের দাউদনচক হিমায়ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 2 দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। সকাল থেকে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের নতুন পুরাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। শতবার্ষিকী পূর্তি উদযাপন কমিটির সভাপতি বেলালি বাকি ইদ্রিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর গোলাম আরিফ, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম রাব্বানী। এ সময় অতিথিরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষাগুরু আমাদের যারা ছিলেন তারা নিবেদিতভাবে আমাদেরকে শিক্ষা পাঠ দান করতেন এবং আমরা এই স্কুল থেকে ভালো রেজাল্ট করে 1980 সালে আমি HSC পাস, ম্যাট্রিক পাস করি। অনেক স্বনামধন্য শিক্ষক ছিলেন যাদের পড়াশোনায় আমরা ক্লাসে মনোযোগ দিয়েই নিজেদেরকে তৈরি করতে পেরেছি। মিলন মেলায় সকল বন্ধুদের একসাথে পেয়ে গলায় নারীর টানে যেন আমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পেরেছি। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।